উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। অলরেডি তোমাদের যাদের মেজর রয়েছে মেজর পরীক্ষা দুটো হয়ে গেছে, লাস্ট মেজর পরীক্ষা বাকি রয়েছে, এবং যাদের মাইনর রয়েছে ডিএসসি রয়েছে তাদের জন্য কিন্তু আমরা সুপারফাস্ট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। অলরেডি কিছু ভিডিও আপলোড হয়েও গেছে। এবারে তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার ডিএসসি বা মাইনর ফিলসফি যাদের রয়েছে তাদের জন্য সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছি। প্রথমেই বলি, তোমরা যারা ফিলসফি যাদের সাবজেক্ট রয়েছে অনেকে আছে তোমরা কোশ্চেন প্যাটার্নটি জানো না। তোমরা বাকি যে সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নটা আছে সেটার সঙ্গে ফিলসফির কোশ্চেন প্যাটার্নটাকে গুলিয়ে ফেলো। ফিলসফি কোশ্চেন প্যাটার্নটা তোমরা ভালো করে শোনো। ফিলসফি হচ্ছে 10-এর প্রশ্ন থাকবে 2টো, 5 নম্বরের প্রশ্ন থাকবে 6টি এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টি। এই 10 নম্বরের জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং পড়ব সেটা আমি নিয়ে আলোচনা করছি। তোমরা প্রথমেই মনে রাখবে, সেকেন্ড সেমিস্টারের বিএসসি বা মাইনর যে ফিলসফি রয়েছে পুরোপুরি লজিকের অধ্যায়। লজিক অনেকটা ম্যাথের মতো, অঙ্কের মতো, হলে খুব ভালো, না হলে কিন্তু খুব খারাপ। তবে হ্যাঁ, এই লজিকের সাথে তোমরা কিন্তু 2টো প্রশ্ন তোমরা পাবে। 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন থেকে 2টো লজিক থাকবে। সেটা ভেন চিত্র থাকতে পারে, সত্য সারণী থাকতে পারে, বৈধতা বিচার থাকতে পারে, নিরপেক্ষ ন্যায়ের সাহায্যে বৈধতা বিচার থাকতে পারে, বা সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার থাকতে পারে। লজিক তোমাদের 2টো থাকবেই। এই 2টো লজিক এবং 2টো প্রশ্ন, যারা লজিক পারো না তাদের জন্য কিন্তু এই টপিকটা, এই পার্টটা খুব সংশয়পূর্ণ। কেননা 2টো প্রশ্ন যদি লিখতে না পারো তাহলে তোমাকে 12 নম্বরের একটা প্রশ্ন ছেড়ে দিয়ে আসতে হবে। তাহলে আমরা 2টো প্রশ্ন, কোন 2টো প্রশ্ন পড়ব এবং কটা প্রশ্ন আমাদের পড়তে হবে, পড়লে কমন পাওয়া যাবে, সেই বিষয়টা আমি টেকনিকের মাধ্যমে আলোচনা করছি। কারণ এত বড় সিলেবাস থেকে 2টো প্রশ্ন কমন ফেলা, হ্যাঁ, এবং 100% সাজেশন দেওয়া সব বিষয়টা এতটা সহজ নয়। তবে একটা জিনিস মনে রাখবে, তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসে দেখবে প্রথমে রয়েছে বচন, তারপর রয়েছে যুক্তি, নিরপেক্ষ ন্যায়। এবার বচন থেকে যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, যুক্তি থেকে যে বিষয়টি রয়েছে, যে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, এবং 4টি যে বচন রয়েছে এ, ই, আই, ও, এই প্রত্যেকটি বচনের কোন কোন পদ ব্যাপ্য তা উদাহরণ সহ আলোচনা করো। আবার বলছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, পদের ব্যাপ্যতায় এ, ই, আই, ও বচনের কোন কোন পদ ব্যাপ্য তা উদাহরণ সহ আলোচনা করো। তারপর ধরো, বচনের বিরোধিতা কাকে বলে, বচনের বিরোধিতা কত প্রকার, বা বচনের বিরোধিতার চতুষ্কোণটি উদাহরণের সাহায্যে আলোচনা করো। এই 2টো প্রশ্ন যদি ভালো করে পড়ে যাও, একটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবেই পাবে। ভাগ্য যদি ভালো থাকে 2টোই আসতে পারে। কেননা তোমাদের ফিলসফি যে সিলেবাসটা রয়েছে, এই 2টো প্রশ্ন যে বিভিন্ন সেমিস্টারে রয়েছে, বিভিন্ন সেমিস্টারে এই 2টো প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে আসে। এর সঙ্গে যেহেতু 2টো প্রশ্ন তোমাদের কমন লিখতেই হবে, তার জন্য একাধিক কিছু প্রশ্ন পড়তে হবে। তবে এই 2টো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর ধরো অ্যানালজিক্যাল আর্গুমেন্ট, অর্থাৎ উপমা যুক্তি যে রয়েছে, এই উপমা যুক্তি কাকে বলে, উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করব। উপমা যুক্তি কাকে বলে, উপমা যুক্তির মূল্যায়নের
মানদণ্ডগুলি আলোচনা করো। এছাড়াও দিতে পারে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ অনুসারে শ্রেণী বিভাগ আলোচনা করো। এই 4টা প্রশ্ন যদি আমরা পড়ি এবং যারা লজিক পারো, লজিকের যে 3টা পার্ট রয়েছে যদি পারো, তাহলে এখান থেকে 12 নম্বরের আমি কথা দিচ্ছি, এখান থেকে 100% তোমরা কমন পাবে। যারা লজিক পারো তাদের তো কমনের কোনো বিষয়ই নেই, তারা চোখ বন্ধ করে বড় প্রশ্নটা ছেড়েই দিতে পারো, তারা লজিক নিয়েই করতে পারো, লজিকটা করতে পারো, লজিকটা চর্চা করতে পারো। এবারে আমরা আসি 5-এর জন্য আমরা কি প্রশ্ন করব। 5-এর ক্ষেত্রেও কিন্তু লজিক থাকবে তোমাদের, ভেন চিত্র থাকতে পারে, নিরপেক্ষ ন্যায়ের সাহায্যে বৈধতা বিচার থাকতে পারে, সত্য সারণী থাকতে পারে। এখানেও কিন্তু তোমাদের 6টা প্রশ্নের উত্তর করা টাফ হয়ে যায়, কেননা তোমাদের পরীক্ষায় 7-8টা প্রশ্ন থাকবে। এখানে তোমাদের পরীক্ষায় 8টা প্রশ্ন থাকবে, তোমাদের 6টা প্রশ্ন দিতে হবে। এর মধ্যে কখনো কখনো 3টা লজিক দেয়, আবার কখনো কখনো 2টো লজিক দেয়। তুমি খেয়াল করো, যারা লজিক পারছো না, 8টা প্রশ্নের মধ্যে 3টা যদি লজিক দিয়ে দেয়, তাহলে তুমি 6টা প্রশ্ন অ্যাটেন্ড করতেই পারবে না। কারণ 8টার মধ্যে 3টা যদি লজিক চলে যায়, থাকে কটা? 5টা। তোমাকে অ্যাটেন্ড করতে হবে কটা? 6টা প্রশ্ন। তাহলে এই জায়গাটাও ছাত্রছাত্রীদের কিন্তু একটা প্রশ্ন ছেড়ে আসার সম্ভাবনা থাকে, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে ছেড়ে আসলে ভালো রেজাল্ট হবে কি করে? তাহলে এই জায়গাটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যদি 8টা প্রশ্নের মধ্যে 2টো লজিক দেয় তাহলে ভালো, যারা প্রশ্ন করবে তারা 6টা প্রশ্ন লিখে আসতে পারবে, কমপক্ষে খাতায় টাচ করে আসতে পারবে। কিন্তু যদি লজিকে 3টা প্রশ্ন আসে তাহলে কিন্তু একটা সমস্যা হবে। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা 6টা প্রশ্নের জন্য আমরা কি কি করব? তোমাদের যে আবর্তন বিবর্তন রয়েছে, এই আবর্তন বিবর্তনটা ভালো করে পড়বে। আশা করা যায় আবর্তন বিবর্তন থেকে 2টো প্রশ্ন তোমরা কমন পেতে পারো। আবর্তন বিবর্তন থেকেই তোমরা 2টো প্রশ্ন কমন পাবে। এখন প্রশ্ন হলো, সেই 2টো প্রশ্ন কি কি, কেমন ধরনের প্রশ্ন হতে পারে? কেননা আবর্তন বিবর্তন থেকে একাধিক প্রশ্ন রয়েছে, প্রায় একাধিক প্রশ্ন বলতে তোমরা আবর্তন বিবর্তন থেকে 6টা প্রশ্ন হয় মোটামুটি ধরো। আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি আলোচনা করো, এটা একটা হতে পারে। ও বছরের আবর্তন সম্ভব কি, বা এ বছরের সরল আবর্তন সম্ভব কেন, এই যে বিষয়গুলো রয়েছে, এ বছরের সরল আবর্তন যে বিষয়টা রয়েছে। তাহলে আবর্তন থেকে 3টা প্রশ্ন রয়েছে। বিবর্তন থেকেও একইভাবে, বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো। বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় কি? তাহলে এই যে আমরা 5টা প্রশ্ন বললাম, 5টা প্রশ্ন যদি ভালো করে পড়ে যাও, আমি বলছি এখান থেকে 2টো প্রশ্ন তোমরা কমন পাবে। এবার কি থাকবে সেটা পুরো প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে। হ্যাঁ, যদি আবর্তন থেকে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বহুবচনের আবর্তন সম্ভব নয় কেন, এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। তাই বলে বাকিগুলো ইম্পর্টেন্ট নয় তা নয়, এই প্রশ্নের প্রতি একটু আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়তে পারো। আবার সংজ্ঞা নিয়ম যেটা রয়েছে, আবর্তন বিবর্তন যে বিষয়টা রয়েছে, সেটাও তোমরা ভালো করে দেখবে। তবে আবর্তনের তুলনায় বিবর্তনটা বেশি ইম্পর্টেন্ট এই কারণেই, গতবার এর আগের বার যে পরীক্ষা হয়েছে, যে সেমিস্টারে লজিক ছিল, সেই লজিকে দেখা গেছে আবর্তনটা পরীক্ষায় এসছে। তো আবর্তনটা যেহেতু পরীক্ষায় এসছে, এবার তোমাদের বিবর্তনটা আসার একটা সম্ভাবনা রয়েছে। যে বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো, এটা কিন্তু তোমাদের একটা আসার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা চলে যাই 6 নম্বরের আলাদা টপিক, আলাদা অধ্যায়ে চলে যাই। ধরো তোমাদের নিরপেক্ষ ন্যায় রয়েছে। নিরপেক্ষ ন্যায় থেকে কি ধরনের প্রশ্ন থাকতে পারে? নিরপেক্ষ ন্যায় থেকে যে প্রশ্নগুলো আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিরপেক্ষ ন্যায় থেকে যে টপিকগুলো রয়েছে, নিরপেক্ষ ন্যায় থেকে প্রায় 10খানা প্রশ্ন হয়। তবে এতগুলো প্রশ্ন তো তোমাদের পড়া সম্ভব নয়। আমি এখান থেকে কিছু টেকনিক এবং কিছু প্রশ্ন তোমাদের সামনে বলছি। নিরপেক্ষ ন্যায় থেকে যদি আমরা বলি, নিরপেক্ষ ন্যায়ে মূর্তি এবং সংস্থান যে গুরুত্বপূর্ণ পার্টটি রয়েছে, কারণ নিরপেক্ষ ন্যায় মূর্তি সংস্থানকে বাদ দিয়ে হতে পারে না। যে 4টা সংস্থান রয়েছে,
এবং 256টি যে মূর্তি রয়েছে, এর মধ্যে 19টি বৈধ মূর্তি রয়েছে। এই মূর্তি এবং সংস্থান কাকে বলে, এদের বৈশিষ্ট্য বা মূর্তি বা সংস্থানের পার্থক্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। এবারে আমরা এখান থেকে আর কি পড়ব? এখান থেকে নিরপেক্ষ ন্যায় থেকে 4টা দোষ রয়েছে বৈধতা বিচারের ক্ষেত্রে। অব্যাপ্য পক্ষ দোষ, অব্যাপ্য সাধ্য দোষ, চারিপদ গঠিত দোষ, অবৈধ হেতু দোষ। এই যে 4টা টিকা রয়েছে, প্রতিবারই কোনো না কোনো টিকা পরীক্ষায় ঘুরিয়ে দেয়, তাহলে তোমরা 4টা টিকা ভালো করে পড়বে। এই 4টা টিকা থেকে কিন্তু তোমাদের টিকা আসার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে মূর্তি সংস্থানের পার্থক্য পড়বে, 4টা টিকা তোমরা ভালো করে দেখে যাবে। এছাড়াও নিরপেক্ষ ন্যায়ের সাহায্যে বৈধতা বিচার আসবেই। নিরপেক্ষ ন্যায়ের সাহায্যে বৈধতা বিচার করো। এবার নিরপেক্ষ ন্যায়ের সাহায্যে বৈধতা বিচার বিষয়টা কিন্তু লাইন তুলেও দিতে পারে, তোমাকে বচনে সাজিয়ে সংস্থানের আকার নিয়ে তারপর তোমাকে বৈধতা বিচার করতে হতে পারে। অথবা এরকম দিয়ে দিল যে ইএই দ্বিতীয় সংস্থান বা চতুর্থ সংস্থান বৈধতা বিচার করো, বা আইএআই প্রথম সংস্থানে বৈধতা বিচার করো, বা আইএআই তৃতীয় সংস্থানে বৈধতা বিচার করো। এইভাবে দিতে পারে। তবে এইভাবে দিলে তোমাদের অনেকটাই সহজ হবে, দেখবে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আর বচন থাকলে বচন থেকে যুক্তিতে কনভার্ট করে সংস্থানে সাজিয়ে সংক্ষেপিত আকারে করাটা একটু টাফ হয়ে যায়। তবে তোমাদের যদি নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করো তাহলে অবশ্যই কিন্তু শেষে ব্যাখ্যাটা তোমরা লিখবে। ব্যাখ্যাটা না লিখলে কিন্তু ফুল মার্কস পাবে না। এবারে আমরা বলছি আরোহ অনুমান কিন্তু রয়েছে তোমাদের। আরোহ অনুমান, অবরোহ অনুমান, আরোহ অনুমান অবরোহ অনুমানের বৈশিষ্ট্য পার্থক্য এটা একটু দেখে যেতে পারো, এবং মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য এটাও দেখতে পারো। যদি 6-5-এর কোশ্চেন নাও থাকে, তোমার 2-এর কোশ্চেনে কিন্তু আসতে পারে। এবারে আমরা আসি 2 নম্বরের জন্য কি প্রশ্ন করব। লজিক্যাল টপিক থেকে 2 নম্বরের প্রশ্ন ওইভাবে কমন দেওয়া যায় না, একাধিক প্রশ্ন রয়েছে। তবে ভেন চিত্র থেকে যে 4টা সূত্র রয়েছে, ভেন চিত্র থেকে যে 4টা সূত্র রয়েছে, যে A ইকুয়াল টু SP বার ইকুয়াল A, SP বার ইকুয়াল টু 0, E SP ইকুয়াল টু 0, I SP নট ইকুয়াল টু 0, O SP বার নট ইকুয়াল টু 0, এই যে 4টা কোশ্চেন রয়েছে, এই 4টা কোশ্চেন থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবেই পাবে। প্রতিবার লজিকে এই কোশ্চেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে আসে। AEIO 4টা বচনের যে বুলীয় ভাষ্য রয়েছে, 4টা বচনের বুলীয় ভাষ্য যদি তোমরা পড়ো, এখান থেকে একটা 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবেই পাবে। এবারে আরেকটা টেকনিক রয়েছে, বাক্য এবং বচনের পার্থক্য, বচন এবং বচনাকারের পার্থক্য, মাধ্যম অনুমান অমাধ্যম অনুমানের পার্থক্য, আরোহ অনুমান অবরোহ অনুমানের পার্থক্য। এই 4টা পার্থক্য যদি পড়ে যাও, এবং মূর্তি এবং সংস্থানের পার্থক্য, এই 5টা পার্থক্য তোমাদের বলছি। বাক্য বচনের পার্থক্য, বচন বচনাকারের পার্থক্য, মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য, অবরোহ আরোহ অনুমানের পার্থক্য, মূর্তি এবং সংস্থানের পার্থক্য। 5টা প্রশ্ন যদি পড়ে যাও তোমরা এখান থেকে 100% কথা দিচ্ছি, এখান থেকে কিন্তু তোমরা ছোট প্রশ্ন কমন পাবেই। যদি পার্থক্য নাও থাকে, সংজ্ঞা হিসেবেও থাকতে পারে, যেমন মাধ্যম অনুমান কাকে বলে, অমাধ্যম অনুমান কাকে বলে, মূর্তি কাকে বলে, সংস্থান কাকে বলে, এই টপিকগুলো তোমরা দেখে যাও। এবারে নেক্সট যে বিষয়টা পড়বে তোমরা, সংযোজক কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিরপেক্ষ ন্যায় কাকে বলে, উপমা কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যাবে। তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ডিএসসি ফিলসফি লাস্ট মিনিট সুপারফাস্ট সাজেশন। আমি যে টেকনিকে বলেছি টেকনিকটা ফলো করো এবং কোশ্চেনগুলো তোমরা ধরে ধরে পড়ার চেষ্টা করো, দেখবে ফিলসফি এখান থেকে তোমাদের সাজেশনে কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।